থাকতে পারত, তাহলে এতক্ষণে তার কার্য সিদ্ধ করে ফেলতো, কিন্তু তা সম্ভব নয়। এমনি দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ধরে যাওয়ার উপক্রম। মেঘের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলল, মেঘ, এবারের জন্য মাফ করে দে। মেঘ ক্যান্ডি ক্রাশের শেষ চালনটা দিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, শাস্তিটা যেহেতু আমি দেইনি, তাই মওকুফ করার কোনো চান্স আমার হাতে নেই। যে দিয়েছে তাকে বলো। আকাশ অসহায় চোখে হৃদয়ের দিকে তাকালো। হৃদয় আগের থেকেই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে আকাশ দমে গেল। মনে মনে যে কথাগুলো সাজিয়েছিল হৃদয়কে বলার জন্য সব ফুস করে উড়ে গিয়ে গোলমাল পাকিয়ে দিল। এই ছেলেটা প্রচন্ড রাগী, খামোখা হঠাৎ রেগে যায়। ওর রাগতে কোনো কারণ লাগে না, অকারণে রাগতে সে বেশ পটু। ওর রাগকে বাকি চারজন কম বেশি ভয় পায়। তাছাড়া আকাশ যা করেছে তাতে বড় মুখে কথা বলার মতো সাহস তার নেই। তবুও মনে মনে বেশ কিছু সাহস কুড়িয়ে হৃদয়কে কিছু বলতে নিলে ওর আগে হৃদয় গম্ভীর কণ্ঠে বলল, একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবি, তাহলে স্যালাইনের স্ট্যান্ড সহ তোকে বাইরে ফেলে আসবো। আকাশ কুচোমুচো করে চুপ হয়ে গেল। এই ছেলে এক কথার মানুষ, যা বলবে তাই করবে, ওর কথা নড়চড় হয় না। তাই এখন তার উচিত কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা। অন্তত পক্ষে রুমের ভেতরে তো থাকতে পারবে। চৈতি আকাশের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলল, একদম ঠিক হয়েছে। আকাশ রেগে মেগে সামনে এগিয়ে আসতে নিলে ক্যানোলায় টান লাগায় আহ শব্দ করে কুকিয়ে উঠল। এটুকু এনাফ, পুরো রুমের পরিবেশ বদলে গেল। বাকি চারজন ছুটে এসে ব্যস্ত হয়ে গেল কি হয়েছে বলে। চৈতি এই বিষয়টা বেশ উপভোগ করে। একটু আগে কি ঝাড়ি দিচ্ছিল আর এখন হাইপার হয়ে গেছে। সবগুলো উঠে আকাশকে বালিশে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় বেডে বসালো। মেঘ রোদকে বলল, বানি, জুসের গ্লাসটা দে তো। হৃদয় জিজ্ঞেস করলো, ফলের প্লেট কোথায়? সবগুলো হুলস্থুল করে জুসের গ্লাস, পানি, ফল, সুপের সন্ধানে নেমে পড়লো। আকাশ পড়ল বিপাকে। তার ইচ্ছে করছে দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে। এখন যে তার উপর খাবারের অত্যাচার চলবে, এমন চালে সে তো মুখ দিয়ে এই ছোট্ট আ শব্দটাও উচ্চারণ করতো না। সবাই ব্যস্ত হয়ে আকাশকে খাওয়াতে লাগলো। চৈতি মুগ্ধ চোখে পাঁচ বন্ধুর কাণ্ড কারখানা দেখতে লাগলো। গতকাল থেকে শৈত্যপ্রবাহ পড়েছে। সারা দেশের কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। ঢাকার শহরটা মনে হচ্ছে সাদা চাদরে আবৃত হয়ে গেছে। সাথে কনকনে উত্তরের হিমেল হাওয়া তো আছেই। হুট করেই শীতটা পড়ে গেল। জনজীবন থমকে গেছে। ঠান্ডায় জমে যাওয়া জোগাড়। টিভি, নিউজ পেপারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেদিকেই চোখ কান যায় সেদিকেই শীতের আগমনী বার্তা। মুখটা ওড়নায় মুছে ছেলের কপালে চুমু খেলো সুমানা। এতটুকু হেঁটে হয়রান হয়ে গেছে। ছোট 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বারবার হাঁপিয়ে উঠছে সে। শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার পাতলা গরনের কঙ্কালসার শরীরটা আর হাঁটতে সায় দিচ্ছে না, কিন্তু বেঁচে থাকার তাগিদে কাজ করতেই হবে। এখান থেকে তার কর্মস্থল গার্মেন্টসটা অনেকটা বেশি দূর। টাকার অভাবে রিকশায় করে যাওয়া যায় না। যে টাকা রিকশা করে যাবে সেই টাকায় 1 কেজি আটা কিনতে পারবে। গরিবের আবার এত বিলাসিতা চলে না। তার স্বামী ভোর সকালে রিকশা নিয়ে বের হয়েছে। একটু ভালো থাকার অদম্য বাসনা নিয়ে ঢাকা শহরে এসেছে তারা। জীর্ণ শীর্ণ একটা মোটা মলিন তোয়ালে নিয়ে বাচ্চাটাকে পেঁচিয়ে রেখেছে। কুয়াশার কারণে সামনের দিক কিছুটা দেখা যাচ্ছে না। তোয়ালেটা আরো ভালো করে জড়িয়ে ছেলেকে নিজের সাথে মিশিয়ে নিল। অপর হাতে থাকা টিফিনের বাটিটা কিছু সময় পর পর তার হাঁটুতে বাড়ি খাচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। বাজানের ঘুম ভাঙছে? কেন উঠলা মাই? এখন তো জ্বালাতন করবা। আর একটু ঘুমাইলে কি হইতো? আজ এত তাড়াতাড়ি উঠতে কে কইল কত? দেখছো বাহিরে কি শীত। বাড়িত একটা মানুষ থাকলে তোমারে রাখ খাইতাম, এই শীতের মধ্যে আনতাম না, কিন্তু কেউ তো নাই। ছেলে ঘুম থেকে উঠে যাওয়া তার সাথে নানান কথা জুড়ে রাস্তার কিনারা ঘেঁষে হাঁটতে লাগলো সুমনা। পেছন থেকে বাইক আসার শব্দ পেতেই আর একটু কিনারে চলে গেল।
একবার পেছনে তাকিয়ে দেখার চেষ্টা করলো এদিকে আসে কিনা, কিন্তু সাদা কুয়াশা ভেদ করে তার দৃষ্টিতে কিছুই পড়লো না। চারপাশে শুধু সাদা আর সাদা। হঠাৎ করে বাইকটা এগিয়ে এসে পেছন থেকে একজোড়া হাত তার কোলের থেকে শিশু বাচ্চাটাকে ক্ষিপ্র গতিতে ছোঁ মেরে কুয়াশার অতলে চলে গেল। সুমনা হতভম্ব হয়ে চিৎকার জুড়ে দিল। রাস্তায় বসে বিলাপ করে কান্না জুড়ে দিল। ফাঁকা জায়গায় এক অসহায় মায়ের আর্তনাদ আরও কানে পৌঁছালো না। বিয়ে করলে একটা আনরোমান্টিক ছেলেকেই করব, যে বৃষ্টি দেখলে কানের কাছে এসে বলবে না চলো বৃষ্টিতে ভিজি, বরং আমি যখন আনমনে জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে অনুভব করব, তখন ধমক দিয়ে বলবে করছোটা কি, ঠান্ডা লেগে যাবে তো। না, তোমাকে নিয়ে আর পারি না। প্রচণ্ড গরমে আমি যখন পাশাপাশি হাঁটতে হয়রান হয়ে যাব, তখন অন্য রোমান্টিক ছেলেদের মতো হুট করে কোলে না তুলে হাতে পানির বোতল দিয়ে বলবে পানি খেয়ে একটু জিরিয়ে নাও, তারপর না হয় হাঁটা যাবে। কিচেনে রান্না করার সময় পিছন থেকে জড়িয়ে না ধরে অ্যাপ্রন পরতে পরতে আমার পাশে এসে বলবে রান্নাটাও পারো না, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। হাতে হাতে কাজ করে দিলে তোমার ওপর চাপ কমবে। মৃদুমন্ত বাতাসে আমি যখন বারান্দায় দাঁড়িয়ে থাকবো, তখন কাঁধে তার থুতনি রেখে খানিকটা কড়া সুরে বলবে ভেতরে চলো, নয়তো অসুখ করবে। আমি রাত জেগে তোমার সেবা করতে পারবো না। তার কথা শুনে আমি গাল ফুলিয়ে বসে থাকবো। ভীষণ অভিমান হবে আমার। সে গাল দুটো টেনে মুচকি এসে বলবে রাগ করে না পাগলি, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি এসব, যাতে করে তুমি অসুস্থ না হয়ে যাও। তুমি অসুস্থ হলে আমার কি ভালো লাগবে? সকালে যে আধা পোড়া রুটি কপালে জোটে তাও জুটবে না। আমি প্রচণ্ড রেগে দু হাতে তার বুকে মৃদু তালে বাড়ি দিতে থাকবো। তখন সে আমাকে জড়িয়ে ধরবে না। আমি তখন চিমটি কেটে তার বুকে লুটিয়ে পড়ব। না, তাকে কোনো 6 ফিট উচ্চতার জিম করা বডি ফর্সা রঙের নায়কের মতো চেহারার অধিকারী হতে হবে না। সে কালো হোক, তাতে আমার সমস্যা নেই, তবে তার পুরো মন জুড়ে আমার বিচরণ থাকবে। সে আমাকে ভীষণ ভালোবাসবে, কিন্তু কখনো বুঝতে দিতে চাইবে না। আমি এমন একটা আনরোমান্টিক ছেলেকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চাই, যে আমার বিষয়ে প্রচুর লয়াল হবে। পাপড়ি এক লম্বা রচনা বলে থামলো। পাপড়ির কথায় ভ্রুজোড়া কুচকে তাকালো সানিয়া। মেয়েটা কি গাঁজা টাজা খেয়েছে নাকি? কিরকম উদ্ভট কথাবার্তা বলছে। তার কাছে জামাই মানেই হলো রোম্যান্টিক ছেলে, নয়তো সে বিয়ে করবে না। কিন্তু পাপড়ির কথা শুনে তাকে কি বলে আখ্যায়িত করবে তাই সানিয়া জানে না। এই মুহূর্তে পাপড়িকে তার পাগল মনে হচ্ছে। যদিও সবার পছন্দ এক নয়, তবুও তার কাজিন হয়ে পাপড়ি এমন তা সে কিছুতেই মানতে পারছে না। মুখ খুলে পাপড়ি কিছু বলার আগেই পাশে বসে বালিশে হেলান দিয়ে হাই তুলতে তুলতে সানিয়া বলল, হয়েছে বোন, এবার থাম। তোর এই বিশাল বক্তৃতা শুনতে শুনতে আমি হয়রান। তবে দেখিস, এমন জামাই তোর কপালে জুটবে না। আমি দোয়া করলাম তুই যেন একটা রোমান্টিক জামাই পাস, সে তোকে সকাল বিকেল সন্ধ্যা যে কোনো সময় পেলেই তোকে রোমান্টিক অত্যাচার করবে। পাপড়ি বড় করে একটা দম নিয়ে রেগে বলল, তুই আমার জন্য ভালো কিছু চাইলি না। তোর মতন কাজিন থাকার চেয়ে না থাকা ভালো। আমি কত সুন্দর করে আমার মনের ফিলিংসগুলো জানালাম, আর তুই দিলে এক মাঘ পান ঢেলে। সানিয়া দাঁত কেলিয়ে উত্তর দিল, এক মুখ নয় রে পাগলি, এক বালতি। দেখিস তুই এমন দোয়া দিলি না, তোর কপালে একটা লুচু জামাই পড়বে। মিলিয়ে নিস তুই। এই না, ছি ছি, এমন বাজে দোয়া দিস না বোন। আমার দোয়া আমি ফিরিয়ে নিলাম, তোরটাও তুই ফিরিয়ে নে। পাপড়ি বিশ্বজয় করা হাসি দিয়ে বলল, তা হচ্ছে না। তবে রে পাজি। সানিয়া হেলান দিয়ে বালিশ তুলে পাপড়িকে মারতে লাগলো। পাপড়ি ওর হাত থেকে বাঁচতে সারা রুম চক্কর মারতে শুরু করলো। সাথে দুজনের হাসির ঝংকার তো আছেই। কিচেন থেকে পাপড়ির মায়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু পাপড়ি বা সানিয়ার কারোরই সেদিকে ভ্রুক্ষেপ নেই। তারা তো এখন সারা রুমে গোল গোল করে ঘুরতে ব্যস্ত। গত সপ্তাহে বিভিন্ন স্থান থেকে প্রায় ডজন খানেক ছোট বাচ্চা ছিনতাই হয়ে গেছে। হ্যাঁ, অবাক করার মতো কথা হলেও এটা ঘটেছে।
ঢাকা শহরে বিভিন্ন অলিগলিতে মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে ঘন কুয়াশায় আড়াল হয়ে যায় দুষ্কৃতীরা। তারপর তাদের খোঁজ কেউ বলতে পারে না। বাচ্চা হারানো পরিবারে নেমে এসেছে শোকের মাতম। যাদের বাচ্চা নিয়ে যাওয়া হচ্ছে